সেখানে আমার আরো আছে 91 সালে আমি যখন আসি তখন আমার অনেক ছোট আরো মহাসেন এরা আমি কারণ আমাকে এলাকার আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি অত্যন্ত সচেতন সাথে ওনার সাথে জিনিস ভালো করে সারা বাংলাদেশ ঘুরেছে জীবন দাবি থেকে ওনার সাথে ছিলাম। এরাও আমাকে তখন রাজনীতি করতে আসলে 200 টাকা করে এই প্রোগ্রাম হতে এখন 2 লক্ষ টাকা লাগে। এখন রাজনীতিতে এই অবস্থা যখন উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন আমার থেকে অনেক সূক্ষ্ম করেছেন, কিন্তু আমাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন দিয়ে আমাকে যখন মনোনয়ন দিয়েছেন নোয়াখালী থেকে বেগমগঞ্জ থেকে একটি গ্রুপ বেগমের কাছে গেলেন যে অধ্যক্ষ উনি ভোট করবেন জিতবেন আমাকে নিয়েছিলেন। তোমরা সুন্দর শোনার পরে এই কিন্তু রাজনীতিবিদকে আমাদের আসা সকল দেখা শুরু করলেন। আপনাদের কথা বলতে চাইলে আমি আমাকে মনোনয়ন দিয়েছেন বিশ্বাস করছেন দেশের মানুষের আপনারা যারা আছেন আমাকে আরো বলেছেন আলাদা বলেছেন এই নোয়াখালী হচ্ছে এই উপমহাদেশের সাংবাদিকতা পালনকে করতে পারে শিষ্টাচার করতে পারে নোয়াখালী। সানাউল্লাহ ওবায়দুল হক গ্যাস কামাল চৌধুরী এই উপমহাদেশ সারা পৃথিবীর বিখ্যাত সাংবাদিক আব্দুল কালাম তার বাড়ি নোয়াখালী, তার জামাই ইন্ডিয়ান মুস্তাক তার বাড়ি নোয়াখালী, শহীদুল্লাহ পেশারের বাড়ি নোয়াখালী, মাহবুবের বাড়ি নোয়াখালী। এরা সবাই পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ছিলেন। এদের সাথে কথা বলতে মানুষের অনেক সুবিধা করতে মানুষ কিন্তু এদের কোনো ল্যাঙ্গুয়েজ ছিল, এদের কোনো টাকা ছিল না। আব্দুল কালাম পাকিস্তান অবজারভারের এডিটর ছিলেন, অবজারভারের মালিক ছিলেন পাকিস্তানের শ্রেষ্ঠ আইনজীবী আমিনুর রহমান, পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান সরকার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আমিনুর অবজারভারের মালিক ছিলেন। সরকারের তার 10,001 টাকা তার ছিল। আমিনুর চৌধুরীর মালিক সারাব সাহেব অবজারভারের লিডার। কোনদিন আমিনুর চৌধুরীর সাহস করে বলতো না যে সারাব সাহেব আমার মনে একটা টার্গেট আছে। আমি এদের পোস্টার এরশাদ মজুমদার তারপর আফারুজ্জামান এই সমস্ত বিখ্যাত সাংবাদিকদের সাথে আলাপ আলোচনায় সালাম সাহেবের স্মরণসভায় তারা বলছেন আমিনুর চৌধুরী নিজের কেসকে পাঠাতেন যে সালাম সাহেব ফিরে আসেন কিনা, উনি আমার সাথে কথা বলতে পারবেন তাহলে আমি ওনার সম্পর্কে এই ছিল সাংবাদিকদের মানদণ্ড। আজকে বাংলাদেশের বিগত 16 বছরে যে মিডিয়া জগৎ সৃষ্টি হয়েছে এর সমস্ত আপনার আন্তর্জাতিক মাফিয়া চক্রের ব্যবসায়ীদের একটা তাদের রক্ষা করার জন্য এই প্রিন্ট মিডিয়া মিডিয়ার জন্য এবং সাংবাদিক ভাইরাও সেই মোতাবেক কাজ করেছে। আমি এক সাংবাদিকের জিজ্ঞাসা করলাম তুমি যে জিনিসটা ছাপলা এর মধ্যে তো 99.9 একটাও সত্য কথা নেই বা আমার এডিটর বলে দিতে আমার লিখতে না। তাহলে তুমি যদি এই লেখাটা দেখো আর একজন চরিত্র হরণ করো এই টাকাটা তোমার দেওয়া যাবে যদি পেশা আসছে পেশাটার অত্যন্ত পবিত্র এর চেয়ে পবিত্র পেশা বিক্রি নেয় সাংবাদিকতার ক্ষেত্রে। কিন্তু তোমার বাচ্চারা যদি এই টাকা দিয়ে খাওয়া আবার তোমার বউ আছে তাহলে ব্যবসা করে এক সাংবাদিক কিছুদিন আগে মারা গেছে ছেলেটা হলো আমি এটা বলতে চাই যে হিন্দি নৈতিকতা রাখি সাংবাদিকতা এবং রাজনীতিবিদদের যে সম্পর্ক আগে ছিল এটা আবার আমাদের এখানে মানবীয় পত্রিকার সাংবাদিকতা করে আমি মানব করি সে মানব বলে এডিটার বাবা আমার দীর্ঘদিনের স্কুল আমরা একসাথে একটি পাঠ করছি আমার স্কুল থেকে ধন্যবাদ
আমি তার মনে বলতে হচ্ছে মতিউর রহমান, বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী, তার মনে হচ্ছে মায়ুবা চৌধুরী, এরা কখনো আপোষ করে না। মতিউর রহমান কোনোদিন আপোষ করে না, দেশ থেকে বিদেশে চলে গেছে, আপোষ করে। আজকে আমি এই কথাটা এজন্য বলতে চাই, আপনারা এই যে আমাকে যেটা বলছে, আপনারা দেখেন আমাদের নেতারাও যদি কোথাও কোনো অন্যায় করে লেগে, কিন্তু অন্যের পরামর্শে অন্য কারো গুরুত্ব দীক্ষা সম্পর্কে পরিবেশন করে নিজের ইমান, নিজের দেশপ্রেম, নিজের সততা, নিজের বিবেককে কখনো বিসর্জন দিবেন। আমি কথা বলতে চাই, আজকে বাংলাদেশ কিন্তু অনেক সংকটের মধ্যে আছে। রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, দেশীয় সংক্রান্ত সব মিলে বলে আপনারা দেখতে জাতীয় একটা ঘটনা বিভিন্ন জায়গায় আমাদের দেশের এই যে 36 জুলাই করে বিপ্লব, এই 36 জুনের আন্দোলনে একটি গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। এই গণঅভ্যুত্থানকে সৃষ্টি করতে তারা 2017 বছর বিএনপির নেতা কর্মীরা, অন্যান্য বাম রাজনৈতিক দলের আমাদের সাথে যারা একসাথে এই রাস্তাকে আমরা করেছি। আমাদের 20,000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, 2,000 নেতা কর্মী ভোগ হয়েছে, 1,000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা। আমাদের ঠিকানা ছিল হয় জেলখানা, নাহলে কোর্টের বাড়িটা। আমরা ঢাকা কোর্টে করে গেলে একজনে 20-25,000, 30,000 নেতা কর্মীর সাথে আমাদের দেখা হতো। এখানে যারা বসে আছে এমন কোনো নেতা নাই যারা জেলখানা যায় নাই, যাদের বিরুদ্ধে মামলা নেই। তাই 2007 সালে যাদের আমরা জামাল বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে, আমি নাকি 58 লক্ষ টাকার অবৈধ সম্পত্তি পাবো। গতকাল সমস্ত সাক্ষী সমুদ্রে আপনাদের সবাই এই মামলাটি থেকে আমাকে খারাপ করেছে আদালত। এই সাক্ষী রায়টা দেয়, সাক্ষী রায়টা হলো রায়টা দিয়েছেন একজন বিচারক, কিন্তু অনেক দক্ষতা উনি বলছেন। তবে এদেশের দুর্নীতি অনেকেই করে, কিন্তু যারা সব রাজনীতিবিদ তাদের বিরুদ্ধে মামলা বিচারকরা রায় দিয়েছে। আমি বিচারককে ধন্যবাদ করি, আপনাদের ধন্যবাদ। আজকে বাংলাদেশের যে অবস্থা, আপনারা দেখেছেন আন্দোলনে অন্তত আগে বলেছি, বাংলাদেশের 69-এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদ শহীদ হয়েছে, গণঅভ্যুত্থান 90-এর মহানগরের ডাক্তার দুরন্ত শহীদ হয়েছে, 90 গণঅভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গুলিকে যে অনেকে মারা গেছে, কিন্তু 5ই আগস্টের আন্দোলনের 3 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্ররা কোনো কলেজ, যারা আজকে আন্দোলনের দাবিতে অংশগ্রহণ করেছে, বৈষম্যবিরোধী যারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, যারা আইনমন্ত্রীর বাসায়, যারা ভারতের হোটেলে তাদের বাবা মাকে পাঠিয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারকার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে গুলি খায়, একটা ছেলে শহীদ হয়েছে, 174 জন ছেলে শহীদ হয়েছেন। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র। 2000 ছেলে মৃত্যু সাধারণ করেছেন, এর মধ্যে 862 জন বিএনপির নেতা কর্মী এই আন্দোলনের 17 দিনে শহীদ হয়েছে। তাই আমরা বলছি যে আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শ্রমিক, কৃষক, মানুষ শহীদ হয়েছে, দিশাটার পরিবৃত্ত হয়েছে, এখনো তারা কাটতেছে না। এরা নাকি 200 কোটি টাকা টিএসসিতে, আমি এখানে প্রথমে 200 কোটি টাকা টিএসসিতে গণনার জন্য টাকা বলেছে, সে টাকা কোনো হিসাব। ওনারা একটু প্রতিষ্ঠা হয়ে গেলে কেউ এখন বৈষম্য আন্দোলন কোথাও সরকারি প্রতিষ্ঠানকে ওনারা ছাড়া হয় না। এক নেতা ওনার গ্রামের বাড়িতে গেলেন, এলাকাতে 100 গাড়ি ওনার সাথে গেলেন, উনি কৃষি করে চলছিলেন, হয় ঘরে থাকতেন, যারা বেঁচে থাকতেন, যারা কৃষি করতেন। আজকে তারা 4 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা গাড়িতে চলেন, আগের পিছিয়ে আরো 30-40 কোটি টাকা গাড়ি চলে, 5 কোটি টাকা খরচ করে ইফতার পার্টিতে এই টাকা কোথেকে আসে, হেলিকপ্টারে করে চলে। এখন আমরা
বলতে চাই, বাংলাদেশ থেকে নিয়ে সেনাবাহিনীকে কথাবার্তা তারা বলছে। দুইজন নেতা বলেছেন সেনাবাহিনী যদি আপনার সীমান্ত রক্ষা করতে না পারেন আপনার বাড়িতে চলে যান, আমরা আপনাকে মালিকানা দিতে পেরেছি, আপনি দেশ রক্ষা করবেন। একটা রাস্তা থেকে আসে টিউশনি করে লেখাপড়া করেছে, এখনো পড়েন নাকি? একজন বৈষ্ণবের ছাত্র লেখা বললেন আমি সকালে ফজর নামাজ পড়ে আমি অনলাইনে টিউশনি করে আমার 14 কোটি টাকা পড়ার অ্যাকাউন্টে পেয়ে গেছে। এই টিউশনি এখন কি জাতীয় বন্ধু আছে আমাদের দেশে কিছু খ্রিস্টান আছে তাদের টাকা হয়ে যায়। এখন এই ফ্রুটি যদি টিউশনি করে যদি 100 কোটি টাকার মালিক করা যায় তাহলে আমাদেরকে ওই বিদ্যাটা শিখে যায়, আমরা ওই বিদ্যাটা শিখতে চাই। বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কথা বলা এখন অধিকার নেই। বাংলাদেশ সেনাবাহিনী হল মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। সেদিন যদি সেনাবাহিনী বিদ্রোহ না করত, 71 সালে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, সেদিন বন্ধুরা ব্যর্থ হয়েছে স্বাধীনতার ঘোষণা দিতে, সেদিন 25 তারিখ মধ্যরাত্রির পরে বিদ্রোহ ময়দানে দাঁড়িয়ে মেজর জিয়া যদি না বলতো, বিদ্রোহ করে 27 মার্চ যদি চট্টগ্রাম স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না। আপনারা দেখেছেন সকল সেক্টর কমান্ডার কিন্তু সেদিন পাকিস্তান সেনাবাহিনী থেকে যারা বিদ্রোহ করেছে তারা সেক্টর কমান্ডার। জেনারেল ওসমান হচ্ছে সর্বাধিকার। এই সেনাবাহিনী যদি মুক্তি করতে না করতে তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। মুক্তিযুদ্ধের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছে। এই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনী নিয়ে কথা বলতে আমাদের মনে কষ্ট হয়। 90 গণঅভ্যুত্থানের পরে জেনারেল মুক্তির ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারত, ছিলেন সেনাপ্রধান ছিলেন, উনি কিন্তু ক্ষমতা নেন নাই। সেদিন আমরা সর্বদলীয় রাজনৈতিক দলের নেতারা মিলে একজনকে প্রধান বিচারপতি সাবরুদ্দিনকে অনুরোধ করেছেন। প্রধান বিচারপতি সাবরুদ্দিন বলেছেন আমি দায়িত্ব নিতে পারি যদি আমাকে আবার যদি আমার প্রধান বিচারপতি আসনকে ফিরে দেওয়া হয়। সেজন্য বাংলাদেশের প্রথম 90 নির্বাচনের পরে আমরা একটি একাদশ সংশোধনী পাস করে বিচারপতি সাবরুদ্দিন সাহেবকে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে দিয়েছি। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। কারণ হল 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একটি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। সেই নির্বাচনে একমাত্র বিএনপি বেগম খালেদা জিয়া নির্বাচনে যায়নি। অনেকে বলেছেন বিএনপি শেষ হয়ে যাবে। সেদিন জামাত ইসলাম, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া নেতৃত্বে। তাই আমরা বলতে চাই সেই কারণে বেগম খালেদা জিয়া আকর্ষণ থাকার কারণে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে। আজকেও আমরা বলতে চাই এই ডক্টর ইউনূস সাহেব আপনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আপনি যদি আমি অত্যন্ত তীব্র বলে আমরা প্রতিবাদ করে প্রতিবাদ করলে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে ত্যাগ করতে পারে। আপনি প্রধান উপদেষ্টা থেকে প্রধানমন্ত্রী সমাজের থেকে আপনি কথা বলতে পারেন না। কে রাজনৈতিক দল করবে কে করবে না সেটা তার বিষয়, এটা আপনি বলতে পারেন না। তাই আজকে আমরা বলতে চাই যারা এই রাজনৈতিক দলটি করলেন লাল গাড়িটা কিসে 5 কোটি হাজার সমস্ত প্রশাসনকে ব্যবহার করে গাড়ি ব্যবহার করে লোক এনে রাজনৈতিক দল আপনার করলেন। আর আজকে সেনাবাহিনীকে মুখোমুখি করাচ্ছেন আপনারা। সেটার বিরুদ্ধে বিচারপতি সাবরুদ্দিনকে সহায়তা করেছেন। 100% সেনাবাহিনী নিরপেক্ষভাবে সহায়তা করেছেন। আজকেও 5 আগস্ট যদি সেনাবাহিনী যদি সেদিন মানুষের উপর গুলি চালাতো তাহলে শেখ হাসিনা বাংলাদেশে থেকে যেত। পুলিশ গুলি চালিয়েছে, ছাত্রলীগ গুলি করেছে, যুবলীগ গুলি করেছে, আওয়ামী গুলি করেছে, বিজেপি গুলি করেছে, এক গুলি করেছে। সেনাবাহিনী আরো একটি গুলি করে নেয়। সেনাবাহিনী যখন তার অস্ত্র পিছনের দিকে ফেলে দিল, এমন রাইফেলটা উপরের দিকে তুলে দিল, শেখ হাসিনা পালাতে বাধ্য হল। সেনাবাহিনী তাকে বিদেশ থেকে যে দেশে তার বাড়ি ভারতে সেখানে তাকে পাঠিয়ে দিল। ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই সেনাবাহিনী এখন অত্যন্ত এই দেশের দেশপ্রেমিক। এই সেনাবাহিনীকে নিয়ে আপনার নানান মানুষেরা কথাবার্তা বললেন, দেশের অস্তিত্ব নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আপনার কথা বললেন, সেটা দেশের মানুষ মেনে দেবেন। আপনার যখন বিপদ হয়েছে, আপনি যখন
নোবেল প্রাইজ নিয়ে এসেছেন শেখ হাসিনা, আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে বঙ্গভবনে ডাক্তার ইয়াজউদ্দিন সম্বর্ধনা দিয়েছে, আপনাকে ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র সুক্ষতা লক্ষ লক্ষ মানুষকে আপনাকে সেটি নাগরিক সম্বর্ধনা দিয়েছে। আপনার বিরুদ্ধে শেখ হাসিনা দুর্নীতির মামলা দিয়েছে, আপনার গ্রামীণ ব্যাংক নিয়ে গেছে, আপনার বিরুদ্ধে 600 কোটি টাকা তছরূপের মামলা দিয়েছে, আপনার সপক্ষে দাঁড়িয়েছে বেগম জিয়া, আপনার সপক্ষে দাঁড়িয়েছে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি আপনার পক্ষে দাঁড়িয়েছে। 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা শাহজাহান কমন্সে লন্ডনে আমাকে দাওয়াত দিয়েছেন। শাহজাহান কমন্সকে এবং খালেদা জিয়া সর্বপ্রথম যে কথাটি বলেছেন, আমার দেশের একজন সম্মানিত ব্যক্তি নোবেল জয়ী ডক্টর ইউনূসকে হেনস্থা করার জন্য শেখ হাসিনা তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিচ্ছে, অপরাধ দিচ্ছে, বিশ্ব সমাজকে আপনার ইউনূসের পক্ষে দাঁড়ানোর জন্য সেগুলো অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন এবং খালেদা জিয়া। তাই আমরা বলতে চাই, আপনার বিরুদ্ধে আপনার পাশে বিএনপি ছিল, এদেশের মানুষ ছিল, 18 কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে। আপনি বিচারপতি সাহায্যের জাতীয় দলের একটি সঞ্চয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে আবার ফিরে গেছেন। আজীবন বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করবে। আপনার এমন একটি সুন্দর নির্বাচন দিয়ে অতি দ্রুত বাংলাদেশে যারাই ভোটার কেন্দ্রে তারাই সরকার গঠন করবে। আর আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, আমরা 31 জগতের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এর ক্ষেত্রে ভালো ফর্মুলা বাংলাদেশে আর হতে পারে না। 50টি রাজনৈতিক দলের সাথে 2 বছর আলাপ আলোচনা করে এটি আমরা মানুষের সামনে এনেছি। তাই আজকে এর সাথে ভালো কিছু থাকলে বলছেন গ্রহণ করবেন। আমরা বলতে চাই যে বলেছেন 280 আসনে যদি আমরা পাই, তারপর আমরা এখন আমাদের সরকার গঠন করবো না। আমরা বাংলাদেশে শেখ হাসিনা 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে দেশকে ওনার পরিবার বাংলাদেশ থেকে তসমাস করে দিয়েছে। এর কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের যাদের 1 টাকা পড়েছিল না, তারা 100 কোটি টাকার মালিক হয়ে গেলেন, সমস্ত লুণ্ঠন করেছে। এই লুণ্ঠনকারীদের বিচার করতে হলে বাংলাদেশের জাতীয় সরকার ছাড়া কোনো বিকল্প নেই। সেই কারণে আমাদের পরিণতা কার্যক্রম সে কথা বলে আমি আমার সংক্ষেপ করে বলতে চাই, আজকে বাংলাদেশের যে সম্পদ, এই সম্পদ থেকে উত্তরণের নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। অতএব অতি দ্রুত নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনার সারা জাতির কাছে স্মরণীয় বরণীয় থাকবেন এবং বাংলাদেশকে জীবনের দিকে নিয়ে যাবেন না। নিয়ে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হবে, বাংলাদেশের বিনিয়োগ হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাসীদের নামে যে কোনো লোকের বাড়িতে যে হামলা করে গুম করা, এই একটি প্রবণতা, এর থেকে দেশকে রক্ষা করবে সন্ত্রাসী একটি থানা। যে খুশি সে বিচারের চলে, সাধারণ তার বিচার করে বিচার করবে। তাই আজকে আমি শেষ কথা দিতে বলতে চাই, শেখ হাসিনা এখানে আমাদের বাংলাদেশের একজন এখন জীবিত নোয়াখালীতে যে কজন রাজনীতিবিদ আছেন, আমাদের দেশের সবচেয়ে বেশি লেখাপড়া জানেন। আমি বললাম তো যে নোয়াখালীতে কি সমস্ত প্রকৃত পোষা সাংবাদিকদের যত্ন হয়েছে, আপনার তাদেরকে অনুসরণ করবেন, তাদেরকে অনুকরণ করবেন। আমরা বাঙালি ভাষী করবো, আপনারা সত্য কথাকে দেখবেন। আমাদের নেতা আমার বিরুদ্ধে যদি কিছু থাকে সত্যটা দেখবেন, কিন্তু অন্যের প্রয়োজনে কোন মিথ্যা সংবাদ লেখা থেকে আপনার বিরত থাকবেন, নিজের বিবেককে সঙ্গে রাখবেন। আজকে একটি কথা বলে শেষ করতে চাই, শেখ হাসিনা তার পরিবার, শেখ মুজিবের ভাই শেখ নাসের, তার সন্তান হচ্ছে শেখ হেলালের ভাই। উনি খুলনা মহানগর থেকে এমপি ছিলেন, উনি ভারতে পালিয়ে গেলেন, গিয়ে আজকে ওনার নাম পরিবর্তন করেছে মুসলমান। আমাদের দেশের একজন সংসদ সদস্য ছিল, তার বাবার নাম হল শেখ নাসের, আর আজকে তার বাবার নাম পরিবর্তন করে আমাদের আমাদের চন্দ্রটাকে সনাতনী ধর্ম চলে গেলে ওনার নাম হয়ে গেল বিধান বল, উনি ভারতে বসবাস করবেন, সেগুলো ওনার নাম পরিবর্তন। শেখ হাসিনা তোমার ভাই যদি নাম পরিবর্তন করে শেখ জয় থেকে তুমি শেখ হাসিনার নাম কি পরিবর্তন হয়েছে সেটাই তো আমাদের কার্য। তাই এই দেশে আপনাদের শেখ হাসিনার সমস্ত অপকর্মে, আওয়ামী লীগের সমস্ত অপকর্মে
বিচার বাংলার মাটিতে সবাই আমাদের উজ্জ্বলে উজ্জ্বল করে এ বলে আমার কাছে আপনারা একটু পরে করবেন আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের একটা দায়িত্ব যেন অতি শীঘ্রই আমাদের কাছে ফিরে আসতে পারে।